কাঙ্ক্ষিত সংস্কার শেষেই হবে নির্বাচন, আর সেই সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন একের পর এক মতামত নিচ্ছেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। কতদূর এগুলো সংস্কার? দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। জাতীয় ঐক্য ও সংস্কার এই শিরোনামে আলোচনা বিশ্লেষণের জন্য আজ আমাদের সাথে সরাসরি উপস্থিত আছেন এম.এ. আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, অ্যাডভোকেট শফিক শিকদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, অ্যাডভোকেট রকিব শিকদার, অ্যাডভোকেট রফিক শিকদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রথমেই আমি যেতে চাচ্ছি হচ্ছে এম.এ. আজিজ, আপনার কাছে যে প্রশ্নটি আমি আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আশানুরূপ সংস্কারের প্রক্রিয়া কত দূর এগোলো, এবং সেই সাথে আরেকটি প্রশ্ন করব, সেটি হচ্ছে সংস্কারের রোড ম্যাপের কথা হচ্ছে, সেটি কবে আসলে হবে বা আসবে কিনা রোড ম্যাপের বিষয়টা নিয়ে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই সংস্কারের বাইরে বলে নেই, আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন প্রধান উপদেষ্টা বলেছিল যে রাজনৈতিক দলগুলি যতটুকু ঐকমত্য হয় ততটুকু নিয়েই নির্বাচনে যাব, যদি না হয় না নিয়েই নির্বাচনে যাব, এবং আমরা ওয়েবসাইটে দিয়ে দেব কোনটায় কে হাঁ করেছে না করেছে এটা জনগণ দেখবে। তো এখন সংস্কার নিয়ে ঢিলে ঢালা কেন করছে? যে এখন আপনি বললেন যে সংস্কার করে নির্বাচনে, কাঙ্ক্ষিত সংস্কার করে যাবে, কাঙ্ক্ষিতটা কি? এখন দেশ নির্বাচনের জন্য প্রস্তুত। জামাত ইসলাম 300 সিটের প্রার্থী মনোনয়ন দিয়ে ফেলছে। অন্যান্য ছাত্র সংগঠনগুলো এনসিপি এবং বিএনপি দল সহ যতগুলো দল আছে তারা কিন্তু সবাই কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত, এবং ইউনূস সরকারও প্রথম থেকেই বলেছে কিছু সংস্কার করে আমরা নির্বাচনে যাব। তো নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার সেটুকু সংস্কার করে তো নির্বাচনে যেতে পারে, কিন্তু সরকার তো যাচ্ছে না। সেই সাথে যদি আরেকটি প্রশ্ন করি, যে 9টি মাস পেরিয়ে গেছে, এই 9 মাসে সরকার কতটুকু সংস্কারে যেতে পেরেছে? 9 মাসে শোনেন, সংস্কার ব্যাপারটা হলো প্রত্যেকটা সংস্কারই গুরুত্বপূর্ণ। এখন ধরেন কোনো জায়গায় একটি ইস্যুতে কেউ একমত হলো না, ধরেন নারী সংস্কার কমিশন করেছে, এটা কি খুব জরুরি ছিল? এখন সংবিধানে একটা মুসলিম ল অনুযায়ী এটা চলছে, যার যার ধর্ম অনুযায়ী চলছে, এটা নিয়ে কোনো সংঘাতময় সিচুয়েশন তো ছিল না, অথচ এটা করছে। এখন তো সংস্কার কমিশনের পদত্যাগ চায়, বিচার চায়, তো এই ইস্যু তো তৈরি করতেছে। তারপরে ধরেন আমি বলছি যে এই যে ধরেন যতগুলো সংস্কার প্রস্তাব, বিএনপি 2 বছর আগে কিন্তু সংস্কার প্রস্তাব দিয়েছে। আপনি দেখেন ছাত্ররা যে আন্দোলন করলো, আপনার কোঠা সংস্কার আন্দোলন, প্রথমে কোঠা সংস্কার আন্দোলন, তারপরে 9 দফা, তারপরে ফ্যাসিবাদের বিলোপ, কোথাও কিন্তু সংস্কার ছিল না। বিএনপি 2 বছর আগে সংস্কার আপনার প্রস্তাব উত্থাপন করেছে, তাও আবার সব দলের সাথে আলোচনা করে, তাদের সাথে যতগুলি দল ছিল। এখন জামাত আবার নতুন করে সংস্কার কিছু করেছে, প্রস্তাব উত্থাপন করেছে, এবং সবাই প্রস্তাব জমা দিয়েছে, এবং সবার সাথে কথা 1 রাউন্ড 2 রাউন্ড করে হয়ে গেছে। বিএনপির সাথে প্রায় 2-3 রাউন্ড কথা হয়ে গেছে। এখন আবার ঐকমত কমিশন করছে, অর্থাৎ 6টা কমিশনের প্রধানকে নিয়ে আরেকটা কমিশন করেছে, তার সহসভাপতি একজন বানিয়েছে, আর প্রধান উপদেষ্টা আছে তার প্রধান। তো এইটা তো একটা ডিলেটালা ট্যাকটিক্স। এখনো মানুষের মনে সন্দেহ যায় নাই। যেমন সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে এখনো তো জনগণ সরাসরি আমাদেরকে বিদায় চলে যেতে বলছে না। আবার এই সরকার ব্যবস্থা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাই সমাধান বলে মনে করে জনগণ। তো এটা তো আবার নির্বাচনের কথা বলে। এই যে বৈপরীত্য কথাবার্তা, এতে তো সবার প্রশ্ন, এই যে আমাদের প্রশ্ন করে, সবাই প্রশ্ন করে নির্বাচন কি হবে, এই প্রশ্নটা কিন্তু রয়ে গেছে। এই প্রশ্নের উদ্যোগ করে আবার দেখেন যখন ডক্টর মোহাম্মদ ইউনূস চায়, উপদেষ্টা যায় রাস্তায়, তখন এর মধ্যে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এখন সরকার যে অবস্থাতে দাঁড়িয়ে আছে, সেই ক্ষেত্রে যদি নির্বাচন দিতে হয়, নির্বাচন দিতে হলে সরকারের সংস্কারের প্রয়োজন কিনা বা সংস্কারের প্রয়োজন আছে, কি মতামত? না, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রথমে বলেছে আমি সেটার সাথে একমত। সংস্কারে ধরেন যদি সব একমত হয়, তাহলে তো এই দেশে তো 55টা নিবন্ধিত দল আছে, এই দলগুলো তাহলে একদল হয়ে যেত। সব যদি সব ইস্যুতে একমতই হয় তাহলে তো সব দল একমত হতো, তাহলে তো সংস্কারের জন্য আপনার বৈঠক করতে হতো না। ভিন্ন মত থাকবেই।
আমার কথা হচ্ছে যে নির্বাচন হতে হবে, এটা অন্তর্বর্তীকালীন সরকার 9 মাস পেরিয়ে গেছে, দেশটা তো ঠিক মতো চলছে না, যতটুকু একমত হয়েছে এতটুকু দিয়ে আপনি নির্বাচন দেন, সংসদ আসবে, সংসদ হলো ফাইনালি সংসদ যতক্ষণ অনুমোদন না করবে কোন সংস্কার প্রস্তাবে কিন্তু বৈধ হবে না। ধন্যবাদ। আমি যেতে চাচ্ছি রফিক শিকদার আপনার কাছে, যে বলছিলাম একটু আগে যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আশানুরূপ সংস্কারের প্রতিক্রিয়া কত দূর এগুলো, এবং সেই সাথে বিএনপি তো নির্বাচনের রোড ম্যাপ চায়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির সামনে যারা বসেছেন সবাইকে এবং আজিজ ভাই সহ সকলকে শুভ সন্ধ্যা। দেশ আজকে কিন্তু আবার নতুন করে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। 15 বছর কিন্তু একরকমের সংকট ছিল দেশে, এবং আপনি জানেন যে জুলাই আগস্টের সংগ্রামের মধ্য দিয়ে এবং গত 15 বছর ফেসিবাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি নতুন একটা গণতন্ত্রের একটা জোয়ারের দিকে আমরা যাচ্ছিলাম বলছি আমি এই কারণে যে আজকে কেন আমাদেরকে এই টকশোতে এসে বলতে হবে কিংবা সবাই সেমিনারে সিম্পোজিয়ামের সমাবেশে কেন বলতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিট নিরাপদ কিনা, রক্তপাতহীন হবে কিনা, কেন সেটা হওয়ার কথা নয়। অন্তর্বর্তীকালীন সরকার সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের সমন্বয়ে ইচ্ছার একটা প্রতিফলন, একটা পদ্ধতি, একটা সিস্টেম। তারা এসে নির্বাচন কমিশন যেটা সংস্কার করার নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে, এখন নির্বাচন সময় দেওয়ার পালা। আমরা যদি নির্বাচন চাই বলে বিএনপি নির্বাচন চাই ক্ষমতা আসার জন্য, আমরা কি জানি আমরা এই ক্ষমতা আসবো? আমাদেরকে জনগণ বলে দিয়েছে যে আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতা আনবে, তাহলে এই কথা আগাম বলার কারণ কি? হ্যাঁ, বলতে পারে যে যতবারই সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে বাংলাদেশে জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, সেটি সত্য। প্রেডিকশন করছে যে সুষ্ঠু অবাধ নির্বাচন হলে বিএনপি আসবে, তো বিএনপি যদি আসে, জনগণ যদি বিএনপিকে রায় দেয়, ক্ষমতায় আসে, তো সমস্যাটা কার? নিশ্চয়ই তাদের, যারা ফেসিবাদের দোষর, যারা ফেসিস্ট, তাদের। এছাড়া তার কারোর থাকার কথা নয়। এর বাইরে যারা আছে আমরা সবাই তো ঐক্যবদ্ধ আছি। হ্যাঁ, মতের আদর্শের ভিন্নতা থাকতে পারে, ফেসিবাদের বিরুদ্ধে তো আমরা সবাই এক এবং অভিন্ন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কারা কারা আছে ফেসিবাদের দোষর, সেটা খোঁজবার সময় এখন আসছে। আপনার কাছে যদি জানতে চাই যে এই 9 মাসে আসলে কতটুকু সংস্কার হয়েছে, সেদিকটা কি বলবেন? এবং সেই সাথে আরেকটি কথা বলবো, এম এ আজিজ একটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে নারী সংস্কার দরকার ছিল কি না। নারী সংস্কার কেন, নারী সংস্কার সকল সংস্কারই দরকার আছে, কিন্তু এগুলো তো দীর্ঘমেয়াদী প্রসেস। সংস্কার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি জানেন যে সংস্কার যুগ যুগ ধরে চলছে এবং চলবে। সবচেয়ে বড় সংস্কার হচ্ছে আজকে একটু সুষ্ঠুভাবে নির্বাচন করা, যে নির্বাচনটি জনগণ গত 15 বছর পায় নাই। জনগণ ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে আছে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য। সে কারণে বিএনপি জনগণের পালস বুঝে বিএনপি বলছে নির্বাচনটি হওয়া দরকার, খুব জরুরি। তাহলে কি নির্বাচন হওয়ার জন্য বা নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য সংস্কার আগে প্রয়োজন, এমনটা কি মনে করছেন? না না, সংস্কার তো তারা যেগুলো ইতিমধ্যে যেগুলো হয়েছে এর বেশি এই সরকারের দরকার নাই। একটা অনির্বাচিত সরকার, সব সংস্কারের দায়িত্ব অনির্বাচিত সরকারের উপরে পড়ে না। তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা নির্বাচিত সরকার নয়। আপনারা বুঝেন যে নির্বাচন ছাড়া কখনো গণতন্ত্র টেকসই হয় না, মজবুত হয় না। এটা আমরা বারবার বলছি, আজকেও বলছি। সেই জন্য একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার আছে, কারণ দেশি বিদেশি নানান ষড়যন্ত্র তো আছে। একটা ফেসিস্ট সরকারকে আমরা পতন ঘটিয়েছি, যে সরকারটি দুর্নীতিবাদ ছিল, লুটেরা ছিল, গুম খুনের একটি সরকার। এবং আপনি দেখেন যে সংস্কার করবে এই সরকার, যারা নাকি আপনার এই জুলাই আগস্ট হত্যাকাণ্ড করলো এবং গত 15 বছর গুম খুন করলো, তাদের কিন্তু বিচারে আওতা আনতে পারে নাই। গণহত্যার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মতো সাহস এই সরকারের নেই। ওরা কি সংস্কার করবে? কি সংস্কার করার জন্য তাদেরকে কে দায়িত্ব দিয়েছে? বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিএনপিকে বলেছে যে আপনারা যুগ যুগ ধরে বসে বসে সংস্কার করেন। বিএনপির কথা মানুষ শোনে, সরকারকেও শুনতে হবে। কেন শুনতে হবে? বিএনপি জনগণের প্রতিনিধিত্ব করে। কেন শুনতে হবে? বিএনপি বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এটা কিন্তু আমরা অহংকার করি না, আমরা গর্ব করি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে জনগণ আমাদেরকে রায় দিয়েছে, ম্যান্ডেট দেয়, আমাদের পাশে আছে, পাশে থাকে। গত 15 বছর অনেক অত্যাচার নিপীড়ন সহ্য করতে হয়েছে আমাদের বিএনপি নেতা কর্মীদের, পালিয়ে থাকতে হয়েছে, তারপর কিন্তু বিএনপিকে ভাঙতে পারে নাই। বিএনপি অটুট আছে, অভিন্ন আছে, অবিচল পিঙ্গলক্ষীর মতো দাঁড়িয়ে আছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার আক্রমণের নেতৃত্বে। সুতরাং বিএনপি একটি বড় রাজনৈতিক সংগঠন। বিএনপির মতামত, বিএনপির চিন্তা ভাবনা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। এবং আমরা যে কথাগুলো বলি সেগুলো শুনলে অন্তর্বর্তীকালীন সরকার সাকসেস হবে। তাদের সফলতাটা কোনটা? সফলতা সুষ্ঠু নির্বাচন করবে, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, জনগণের হবে রাষ্ট্রের মালিকানা, সেটি হচ্ছে কথা। এখন যদি সরকারকে, ডক্টর ইউনূস সাহেবের সরকারকে অস্থিতিশীল করার জন্য, ব্যর্থ করার জন্য
যদি কেউ প্যানিক সৃষ্টি করতে চায় কিংবা ভিতরে থেকে গাপটি মেরে তাকে যদি ব্যর্থ করতে চায়, এই দায় কিন্তু ইউনূস সাহেবকে নিতে হবে। পাশাপাশি যদি বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপির, হ্যাঁ আমাদের দায় নিতে হবে বলে তো আমরা বলছি বারবার। রফিক শিকদার, আপনাকে ধন্যবাদ। এম এ আজিজ, আপনার কাছে আরেকটি প্রশ্ন নিতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্ষমতার চেক এবং ব্যালেন্স রাখার কথা বলা হয়েছে। প্রশ্নের উত্তরটি জানবো, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরবো আবার আলোচনায়। আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমাদের আজকের আলোচনা জাতীয় ঐক্য সংস্কার। ফিরে যাচ্ছি আলোচনায়। এম এ আজিজ, আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেই প্রশ্নটি হচ্ছে ক্ষমতার চেক ও ব্যালেন্সের কথা বলা হয়েছিল, বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করতেন। দেখেন, আমাদের বর্তমান যে সংবিধান আছে, এই সংবিধানে প্রধানমন্ত্রীকে আসলে সব দায়িত্ব, তিনি রাষ্ট্রের প্রধান, তিনি সরকার প্রধান, তিনি সংসদীয় দলের প্রধান, তিনি পার্টিরও প্রধান। এই জন্য, এবং তার নির্দেশ ছাড়া প্রেসিডেন্ট দুটি কাজ ছাড়া পারে না, কিছুই পারে না। এই জন্য ক্ষমতা, এই সংবিধান কিন্তু প্রধানমন্ত্রী যিনি থাকেন তাকে একক ক্ষমতার অধিকারী করে ফেলে। এই জন্য বিএনপিকে এটা বলে, বিএনপির ওই 31 দফা প্রস্তাবেই আছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভিতরে ভারসাম্য আনা, অর্থাৎ 50-50 করা, অর্থাৎ প্রধানমন্ত্রী যাতে এককভাবে কিছু না করতে পারে, রাষ্ট্রপতিও না করতে পারে, এটা ব্যালেন্স করা। এটা তো করতে হবে ফাইনালি সংসদে যদি উত্থাপিত হয়, সংসদে ডিবেট হবে এবং কতটুকু কে থাকবে বা দায়িত্ব থাকবে থাকবে না এটা ঠিক করবে। তো এটা তো এখন ধরেন, এখন যে প্রস্তাবগুলো আসছে এটা নিয়ে কিছু জটিলতা। একবার বলা হচ্ছে যে বিএনপি বলছে যে 2 বার থাকতে পারবে, তারা প্রস্তাব করেছে। আবার কেউ বলছে যে শেষ পর্যন্ত বলছে যে 1 বছর গ্যাপ দিয়ে 3 বছর। তো কেউ কেউ বলতেছে না 2 বারের বেশি হবে না। এখানে একটা বিতর্ক আছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে এই বিতর্ক তো এই জায়গায় এসে শেষ হয়েছে। আপনি বিএনপির সাথে এক্সক্লুসিভ কথা বলেন, কথা বলে তো এটা সমাধান করবেন। আপনি এক একটা করে ডাকতেছেন, ধরেন জামাত ইসলাম, ধরেন এনসিপি, এরা তো নিবন্ধিত দল না, তাদের সাথে এত এত ডায়ালগ করতেছেন কেন? কোন রাইটে করেন? তো এখন তো আবার দল আরো 26টা হয়ে গেছে, 27টা হয়ে গেছে। তো সবার সাথে কথা বলবেন না, নিবন্ধিত দলের সাথে কথা বলেন, ফেয়ার প্লে করেন। আর না হলে আমার বক্তব্য হচ্ছে যে যেখানে আসছে সেখানে আপনি যদি সমাধানই করতে চাইতেন দ্রুত, তাহলে বিএনপির যে 31 দফা প্রস্তাব ছিল এটাকে বেজলাইন ধরে আপনি আলোচনাটা শুরু করতেন এবং সব পার্টিকে ধরে আপনি মাঝখানে সব করে এমসিকিউ ছাত্ররা দেয় না, ওটা দিয়ে রাজনৈতিক দলগুলোকে পাঠাই দিলেন। একে রাজনৈতিক দলকে উপহাস করা হয় নাকি? তো এই জন্যই বলছি যে এরা এই সংস্কারের নামে নানান অজুহাতে, ধরেন আগে আলোচনাই ছিল না, এখন ছাত্রদের সংগঠন এনসিপি বলে স্থানীয় সরকার আগে করো, জামাত ইসলামও এখন আবার কয় আগে লোকাল গভর্নমেন্ট নির্বাচন দিতে হবে। লোকাল গভর্নমেন্ট তো আপনার প্রতীকের নির্বাচন হয় না, ওখানে তো যে কেউ দাঁড়াবে। তার মানে কি আপনার ফ্যাসিস্ট সরকারের লোকজনকে কি লোকাল গভর্নমেন্টে আনবেন নাকি? ছাত্ররা তো একবার সব এই লোকাল গভর্নমেন্ট বাতিল করে দিয়ে তাদের চেয়ারম্যানদের সাথে বসছিল না, বসে বলছে যে আপনারা আমাদের সাথে আসলে আমরা আপনাদের বিষয় দেখব। তো এই জন্য বলছি যে এখন এই ছাত্রদের সংগঠন এনসিপি এরা হচ্ছে, আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার, বিবিসি একটা রিপোর্ট করেছিল যে এই সরকারের একটি অংশ নির্বাচন দিতে চায় না। সুতরাং এনসিপিকে এই অংশটাই নানানভাবে নানান শর্ত তুলে দিয়ে সমস্যা তৈরি করে। আমার কথা হলো ওই দলটাই তো নিবন্ধিত না, তো তাদের কথার জন্য আপনার সংস্কার কমিশন কেন এটা বুঝাবে? আর আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে বলেন তো দেখি একটা অনিবন্ধিত দল এনসিপি, তারা বলছে যে তারা নিবন্ধনের জন্য ইলেকশন কমিশনের কাছে 3 মাস সময় নিছে। বলেন এটা হয়? ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে। সুতরাং এটা কি এনসিপির দাবি দেওয়ার ভিত্তিতে সংস্কার হচ্ছে নাকি? তাহলে তো সংস্কার কমিশন নিরপেক্ষ ইয়েটা হচ্ছে না। আমার ধন্যবাদ। আমি অন্য একটি প্রশ্ন করছি রফিক শিকদার আপনার কাছে। আজকের সমসাময়িক যে বিষয়টা নিয়ে আজকে সেই প্রশ্নটা হচ্ছে যে হত্যা মামলা মাথায় নিয়ে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেই সাথে আরেকটু জানিয়ে রাখছি, হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন। পোস্টটি যদি আমি পড়িয়ে শুনে, সেটা হচ্ছে, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানের বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি, আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। তা
ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন, সেই প্রশ্নটাই করছি যে এখন পর্যন্ত আসলে কি কি সংস্কার হচ্ছে, আপনারা কি মনে করছেন? কি কি হচ্ছে আর কি কি হয় নাই, এই জবাব তো এই সরকারকে দিতে হবে, প্রতিটি পদক্ষেপে দিতে হবে। এবং এই সরকারকে এত বেশি সংস্কার করার জন্য আমরা দায়িত্ব দেই নাই। এই সরকারকে আপনাদের এই টেলিভিশনের সামনে থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে গত 15 বছর গুম খুনের সাথে যারা জড়িত, জুলাই আগস্টে গণহত্যার সাথে যে ফ্যাসিস্ট হাসিনার বাহিনী জড়িত, তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। যারা বিগত দিনগুলোতে আন্দোলনে পঙ্গু হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয় নাই। আহতদের চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয় নাই। সমস্ত তামাশা করলে তো চলবে না। যারা নাকি গত 15 বছর প্রশাসনের বিভিন্ন ধরনের দুর্নীতিতে তারা মানে ছয় লাভ করে ফেলছে, সেই সমস্ত দুর্নীতিবাজ অফিসারদেরকে, কর্মকর্তাদেরকে আবারও পুনর্বাসন করা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সংস্থাতে, এবং কেউ কেউ বলছে টাকা পয়সার বিনিময়ে। আর যদি কোনো বিনিময় না হয় তাহলে তাদেরকে কেন লাগবে? আমাদের অনেক অনেক ভালো অনেস্ট অফিসার আছে, আমাদের দেশে অনেক ত্যাগী, সৎ এবং লেখাপড়া জানা মেধাবী অফিসার আছে, তারা দেশ চালাবে, তারা প্রশাসন চালাবে। সেই তথাকথিত দুর্নীতিবাজদেরকে কেন আবার প্রশাসনে এস্টাবলিশ করতে হবে? এগুলোর জবাব কিন্তু তাদেরকে দিতে হবে। আজকে এই আইন উপদেষ্টা আছে, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের কাছ থেকে আমাদের নতুন করে এই কোন পদ্ধতিতে বিচার করতে হবে এগুলো আমাদের শিখতে হবে না। কোন পদ্ধতিতে বিচার হবে, বিচারের ব্যবস্থা সব কিছু দেওয়া আছে, ওই পদ্ধতিতে বিচার করেন। দায়িত্ব নিয়েছেন, করেন। বিচার শেষ করতে পারবে না, শুরু করেন। শুরুই তো করে নাই। এখন আমার কথাটা হলো, এটা শুধু হাসনাত আব্দুল্লাহ না, এটা সমগ্র দেশবাসীর কথা। একটা জিনিস আপনি মনে রাখবেন স্নেহাপা, যে আস্থা আছে, সরকার আছে, জনগণের আস্থা নাই, সরকার নাই। এটা সবচেয়ে বড় কথা। শেখ হাসিনার সরকারের প্রতি জনগণের কোনো আস্থা ছিল না, শ্রদ্ধা ছিল না, ভালোবাসা ছিল না, সে টিকতে পারে নাই। তার একটা বিশাল সিস্টেম ছিল, বাহিনী ছিল, সব কিছু ছিল। পালিয়ে যেতে হয়েছে। শুধু পালিয়ে যায় নাই সে, তার সাথে যে 300 এমপি ছিল তারা কিন্তু পালিয়ে গেছে, চোরের মতো পালিয়ে গেছে, চোরাপথেও পালিয়ে গেছে। সে তো আকাশপথে গিয়েছে, বাকিরা কিন্তু চোরাপথে পালিয়েছে, বন জঙ্গল দিয়ে পালিয়েছে। রাজনীতিবিদরা এইভাবে জঙ্গল দিয়ে পালিয়ে যায়, এটা আমার জানা ছিল না। সুতরাং ওরা ভীরু, ওরা কাপুরুষ, ওরা হচ্ছে দুর্বৃত্ত, হচ্ছে অপরাধী। এই ক্ষেত্রে তো একটি প্রশ্ন থেকে যায়, সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গেছেন, পালিয়েছেন, সেই ক্ষেত্রে কি বলতে চাচ্ছেন? শোনেন, সাবেক এই ক্ষেত্রে কি মনে হয় যে কোনো সহযোগিতা তিনি পেয়েছেন? শোনেন, সাবেক রাষ্ট্রপতি তো একটা সিস্টেম। আপনার শুধু রাষ্ট্রপতিকে বলেন কেন, আরো বাকি যারা তাদের কথাও বলেন না কেন? কোথায় বেনজির? বেনজির কি কারা পালাতে সুযোগ দিল? আওয়ামী লীগ আমলে পালায় নাই? হারুন কোথায় গেল? ডিবির হারুন? কিন্তু সাবেক রাষ্ট্রপতি উনি তো গতকালকে পালিয়েছেন, তাও 9 মাস পর এসে। এই পর্যায়ে এসে পালানোটা এবং এই পর্যায়ে সেভাবে বিমানবন্দর দিয়ে চলে যাওয়াটা, এখানে কি কোনো সহযোগিতার হাত আছে কিনা, কি মনে করছেন? দেখুন, আমি আপনাকে বলি, এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারবে ভালো, তবে এটা দেশবাসীর প্রশ্ন, আমারও প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। আমি রাষ্ট্রপতি নাম বলি, যে রাষ্ট্রপতি দীর্ঘদিন এই রাষ্ট্রপতি থাকা অবস্থায় এত গুম হলো, এত খুন হলো, শব্দ করে নাই, সে একটা প্রতিবাদ করে নাই, পদত্যাগ করে নাই, সমস্ত অপকর্মের সাথে রাষ্ট্রপতি জড়িত। আপনি যেভাবেই বলেন, যদি বলেন এটা প্রেসিডেন্ট সিস্টেম না হলেও সে জড়িত, তাহলে সে কিভাবে আজকে এইভাবে চলে যায় এই সরকারের আমলে? এটা সরকারকে কিন্তু জবাব দিতেই হবে, এবং জনগণের কাছে এই জবাব সরকারকে দিতে হবে। আপনাকে ধন্যবাদ এম এ আজিজ। আমি একই প্রশ্ন আপনার কাছে করতে চাচ্ছি। তিনি কিন্তু একজন হত্যা মামলার আসামি। ওইটাই বলছি, কিশোরগঞ্জে শেখ হাসিনার সাথে সে হত্যা মামলার আসামি। 11টার সময় এয়ারপোর্টে গেছে, এবং আপনার 3টার সময় এয়ারপোর্ট থেকে থাই এয়ারওয়েজে উঠে থাইল্যান্ডে গেছে চিকিৎসার কথা বলে। তো আমার বক্তব্য, তিনি পালান নাই, তাকে চলে যেতে সহযোগিতা করা হয়েছে, এবং সেটা সরকার থেকেই করেছে। নইলে ইমিগ্রেশন কোনোদিন এইভাবে একটা লোককে যেতে দিতে পারে না। ইমিগ্রেশন থেকে বলা হয়েছে তার ভিতরে নিষেধাজ্ঞা ছিল না, তারা ছেড়ে দিয়েছে। এখন ধরেন আমি একবার বিদেশে যেতে নিয়েছিলাম ফ্যামিলির সাথে, হঠাৎ করে সবার ইমিগ্রেশন ক্লিয়ার করলো, আমাকে বললো এক অফিসারের রুমে চা খেতে। চা খাওয়ার পরে সে নারী অফিসার, সে ঘুরতে টেলিফোন করতেছে। তখন আমি বুঝে ফেলছি যে আমাকে আটকাইতে চায় আওয়ামী লীগের সময়। তখন আমি তাকে বললাম, শোনেন, আমাকে বিদেশে না যেতে দেন, কোনো সমস্যা নেই, আমার টিকিটের পয়সাটা ফেরত দিবেন, ওইটা বলেন,
আপনি ওইটা বলেন। তো যাই হোক আমাকে যেতে দিছে। তা আমার কথা হচ্ছে যে এই যে রাষ্ট্রপতি হামিদ সাহেব যে গেল, তাকে যে এয়ারপোর্টে থাকলো, এই যে সময়টা থাকলো ইমিগ্রেশনের সময়, নিশ্চয়ই কথা হয়েছে, অথবা আগের থেকে যদি সেটেল না হয় তাহলে তো তিনি নিকুঞ্জ বাসার থেকে এয়ারপোর্টে যায় না, অবশ্যই তাকে যেতে দেওয়া হয়েছে। এই জন্য ওই যে আপনি বললেন না হাসনাত আবদুল্লাহ যে বলছে, আমি তার সাথে একমত। সে পালায় নাই, সে চলে যায় নাই, তাকে যেতে দেওয়া হয়েছে এবং এই সরকার দিছে এবং সরকারের কাছে হাসনাত আবদুল্লাহরা অনেক কিছু জবাব চায়। এটা জবাব চাওয়া উচিত যে একজন মার্ডার কেসের আসামি সে গেল কি করে। এর আগে দেখেন ওবায়দুল কাদের চলে গেছে। এছাড়া বিবিসি রিপোর্ট করছে 100 জন নেতা আছে শুধুমাত্র ভারতে, তারা ওখান থেকে রাজনৈতিক দল চালাচ্ছে ওখান থেকে। শেখ হাসিনা তো আছেই। আপনি বলেন যে এই যে আপনার চলে গেল, এর জন্য সরকারকে জবাবদিহি করতে হবে না? এতে পরিষ্কার যে এই সরকার কিন্তু ফ্যাসিবাদের বিচার চায় না, না হলে আব্দুল হামিদকে বিদায় করে দিতে পারে না, তাকে চলে যাওয়ার সুযোগ দিতে পারে না। আরেকটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে পদত্যাগ করবেন। তার এই বক্তব্যে তিনি শাস্তির আওতায় আনতে না পারলে তিনি নিজে পদত্যাগ করবেন বলেছেন, তার সমস্ত দায় মাথায় নিয়ে পদত্যাগ করবেন। তার এই বক্তব্যে কতটা আমরা আশাবাদী হতে পারি, আস্থা রাখতে পারি? ওই হোসেন মোহাম্মদ এরশাদের সময় ওই যোগাযোগ মন্ত্রী, আমি নাম বলছি না, যোগাযোগ মন্ত্রীকে প্রশ্ন করেছিল যে বাংলাদেশে একটা ট্রেন দুর্ঘটনা, তখন ভারতে বড় একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল, সেই মন্ত্রী রিজাইন করছে দায় নিয়ে। তো তাকে জিজ্ঞেস করছিল আমাদের দেশের মন্ত্রীকে যে আপনি কি রিজাইন করবেন কিনা ভারতের মতো, আমি কি ট্রেন চালাইছি? তো উনি তো হয়তো করবে যে আমি কি রিজাইন করে না, উনি তো ওনার পিছে তো মানুষ কয় 5 বছর থাকেন, উনি রিজাইন করে নাই কেন এখনো? তাহলে যদি এটা বলেই থাকে রিজাইন এখনো করেন নাই কেন? না, উনি কিন্তু ইমিগ্রেশন দিয়ে বেরিয়ে গেছে। উনি কিন্তু বলেছেন জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে রিজাইন করবেন। উনি বের করে দিয়ে, দেশ থেকে বের করে দিয়ে কাকে ফেরত আনছে পর্যন্ত বলেন? একটা বিচার শুধু অভিযোগ একটা দাঁড় করছে মাত্র, এখনো একটা চার্জশিট দিতে পারে নাই, 9 মাস চলে গেছে, একটা চার্জশিট ফাইল করতে পারে নাই। এই সরকার এতই অযোগ্য, চিন্তা করেন। তো তাহলে সেই ক্ষেত্রে বলতে আপনি আপনার মতামতটা কি, উনি রিজাইন করা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে উনি ব্যর্থ কিনা? উনি ব্যর্থ না, উনি রিজাইন করা উচিত। উনি বলছে উনি রিজাইন করা উচিত, কারণ কাউকে ফেরত আনতে পারবে না। ইমিগ্রেশন সরকারি মনে করেন, ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ইমিগ্রেশনে থাকে, তাদের মাধ্যমে পাস চলে গেছে, অবশ্যই সরকারের পক্ষ থেকে তাকে যেতে দেওয়া হয়েছে, তার দায় নিয়ে রিজাইন করা উচিত। এমএজিজ আপনাকে ধন্যবাদ। রফিক শিকদার, আমি আপনার কাছে আরো একটি প্রশ্ন করব অন্য একটি প্রসঙ্গ নিয়ে, সেটি হচ্ছে রুহুল কবির রিজভী উনি বলেছেন আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা হতে পারবেন বিএনপির সদস্য। আমি একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে আমি আপনার আলোচনায় ফিরব। সুপ্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরছি আলোচনা। আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যা, আমাদের আজকের আলোচনা জাতীয় ঐক্য ও সংস্কার, যেখানটায় ছিলাম। রফিক শিকদার, আপনার কাছে যে প্রশ্নটি আমার ছিল, সেই প্রশ্নটির উত্তরটা যদি আপনি আমাদেরকে দিতেন, এবং সেই সাথে আরেকটি প্রশ্ন থেকে যায়, রিজভী উনি যে কথাটি বলেছিলেন, সেই সাথে দোসররা কি আবার কোনো সুযোগ পাবে কিনা, যারা সত্যি দোসরতার সাথে জড়িত আছে, তার এই কথার পরিপ্রেক্ষিতে? দেখুন, রিজভী আহমেদ কি বলেছেন আমি নিজের কানে শুনি নাই, আপনার কাছ থেকে শুনলাম। তবে আমি ইয়েতে একটা ওনার প্রতিবাদ একটা দেখেছি। আসলে হয়েছে কি, আমি আপনাকে বলি, আওয়ামী লীগ ক্লিন ইমেজ আছে, আওয়ামী লীগ করে, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভালো লোক কি আওয়ামী লীগ একবারও করে নাই? যারা করেছে তারা আওয়ামী লীগ ছেড়ে গেছে। গত 15 বছর আওয়ামী লীগের তারা কোনো সুযোগ সুবিধাও নেয় নাই, আওয়ামী লীগের সদস্য নেই, তারা তাদের মতো করে আছে। তারা বিএনপি রাজনীতি করে না, তারা আওয়ামী লীগের রাজনীতি করতো, নয়তো শেখ মুজিবুর রহমানের রাজনীতি তারা করে। তারা শেখ হাসিনা রাজনীতি করবে না, রাজনীতি করবে না, রাজনীতি না করলে মানুষ বাঁচে না, তারা তাদের মতো করে আছে। এরকম একটা অংশ যায় নাই, আমি সে কথা বলবো না। আর যারা আওয়ামী লীগ করেছে তাদের তো রাজনীতি করার অধিকারই নেই বাংলাদেশে, সেখানে আবার কিসের ক্লিন ইমেজ আর কিসের ব্যাড ইমেজ? কিন্তু এখানে কি একটু ভয় থেকে যাচ্ছে না যে ওরা আবার বিএনপিতে আসে কেমন করে? আর বিএনপিতে তো আপনার আমাদের পলিটিক্যাল, আমাদের এত বড় পার্টি, আপা ওয়ার্ড পর্যন্ত আমাদের সংগঠন, আমাদের অনেক সমর্থন আছে, আমাদের তো লোকজন অভাব নাই। এখানে আমাদের বিএনপিতে, হ্যাঁ বলতে পারেন যে তাহলে কি বিএনপি কি দরজা কি
খোলা নয়, আমাদের কি অবারিত নয়, আমাদের দলের মধ্যে কি কেউ কি আসতে পারবে না? হ্যাঁ, দেশের সমাজের যারা ভালো মানুষ আছে, নতুন প্রজন্ম আছে, তারা আমাদের সংগঠন রাজনীতি করবে যারা আমাদের পছন্দ করে। আমাদের সংগঠন ছাড়াও আর অনেকগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে যারা দেশকে ভালোবাসে, দেশকে পছন্দ করে, দেশপ্রেম আছে তাদের মধ্যে, তাদের দলও করতে পারে। তো আওয়ামী লীগ করবে এই প্রজন্মের লোকেরা, সেটা যেমন নিয়ে আমার বিশ্বাস হয় না। আর আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসবে রিজভী আহমেদ সেটা বলতে পারে, সেটা আমি বিশ্বাস করি না। কারণ রফিক শিকদার আরেকটি প্রশ্ন করে, সেটা হচ্ছে যে পরিবর্তনের লক্ষ্যে গণঅভ্যুত্থান হলো, রাজনীতিতে কি সেই পরিবর্তন কতটা আসবে? দেখুন, যে পরিকল্পনা নিয়ে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং মানবিক এবং মানবতা প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনাটাই ছিল সেই যে আমরা মূল্যবোধ প্রতিষ্ঠা করব, আমরা মানবতা প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। সেখানে আজকে সেটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু ধূলিসাৎ করে দিয়েছিল। সেখান থেকে আমরা আবার সংগ্রাম করার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা জায়গায় এসেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টাদের কেউ কেউ তারা আপনার সংস্কারের নামে তারা আমাদের যে বিপ্লবটা ছিল, আমাদের যে বিপ্লবের যে সিংহ পুরুষরা ছিল, তাদেরকে বিড়াল বানানোর জন্য একটা ষড়যন্ত্র করছে। তারা একটা ষড়যন্ত্রে মেতে উঠেছে, কিন্তু সেটা আমরা দিব না করতে। আমরা স্পষ্টভাবে সেই সকল আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের কিন্তু ক্ষমতা নেই, আপনারা জনগণের এবং রাজনৈতিক দলের ক্ষমতা কিন্তু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন। তাই বলে আপনারা যখন যেটা ইচ্ছা আপনারা সেটা করবেন, বলবেন, এটা আমরা করতে দেবো না। আমাদের রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের নেতাকর্মীরা আমরা দেবো না। আমাদের প্রত্যাশা ডক্টর ইউনূস সাহেব নোবেল বিজয়ী, একজন শিক্ষিত মানুষ, সম্মানী মানুষ, ওনাকে হয়রানি করেছে অনেকে শেখ হাসিনা। আমরা কিন্তু করি না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ওনাকে সম্মান জানিয়েছেন, তারেক রহমান সাহেব সম্মান জানিয়েছেন। পার্লামেন্টে কিন্তু বেগম খালেদা জিয়া ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে বলেছিলেন এক সময়, আপনি জানেন। আমি বিশ্বাস করতে চাই ইউনূস সরকার তিনি ব্যর্থ হবেন না, তিনি সঠিক সময় তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেবেন। এই বিষয়টা কি এইভাবে আসে যে ডক্টর ইউনূসকে বিএনপি সবসময় সমর্থন করেছেন, যে সেজন্য ডক্টর ইউনূস বিএনপিকে সমর্থন করবেন, এমন একটা বিষয় কি? না, আমরা ডক্টর ইউনূসকে সমর্থন করেছি, তিনি একজন নোবেল বিজয়ী, ওনাকে যেভাবে হয়রানি করেছে এটা তো দেশবাসী আশা করে নাই। আর তাছাড়া আমাদের সকলের সমর্থন ছিল বলেই তো আজকে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন। আজকে বাংলাদেশের জনগণের আপনার সমর্থন নেই বলেই তো আজকে হাসিনা পালিয়ে গেছে। একটি প্রশ্ন কিন্তু জনগণের পক্ষ থেকে আছে, সেটি হচ্ছে প্রিভিয়াস যে ঘটনাটি ঘটেছে, যেভাবে ফ্যাসিস্টকে দূর করা হয়েছে জনগণের জন্য, বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য, এই শিক্ষাটাও কিন্তু পরবর্তী রাজনৈতিক দল শিখা উচিত এবং এটা তাদের ধারণ করা উচিত। সেক্ষেত্রে কি বলবেন? না, এটা তো অবশ্যই ইতিহাস থেকে আমরা সবসময় বলি যে আমরা ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না কেন, কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং আমি বিশ্বাস করতে চাই আমাদের দল বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সজাগ, সচেতন, কনসার্ন এবং কনসাস। আমরা ভবিষ্যতে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার হই, আমাদের নেতা তারেক রহমান সাহেব স্পষ্ট বলেছেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন একাধারে। আমাদের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে, নারীর ক্ষমতায়ন বাড়ানো হবে, আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে, কৃষকদেরকে যে ফার্মার্স কার্ড সে ব্যবস্থা করা হবে, সকল বৈষম্য দূর করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, দুর্নীতিমুক্ত গুমখুরমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। আজকে আমাদের কথাটা হচ্ছে যে আজকে যে আইন শৃঙ্খলার যে অবস্থাটা, দেশের পরিস্থিতি চলতেছে, দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বগতি চলছে, এটা কিন্তু আমরা প্রত্যাশা করি নাই। আজকে এই সরকারের কাছে জনগণের কি প্রত্যাশা? আইন শৃঙ্খলার একটা নিয়ন্ত্রণ রাখা, দ্রুত একটা নির্বাচন দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা। এত সংস্কার, এত কথা শুনতে শুনতে আমরা স্বাধীনতার পরে আমরা এত সংস্কার কথা শুনি নাই। কিন্তু আমার কথা হলো যে সংস্কারের কথা শুনি নাই বটে, স্বাধীনতার পরে কি সুষ্ঠু অবাধ নির্বাচন কি 91 সালে হয় নাই? সুষ্ঠু অবাধ নির্বাচন কি 96, 2001 সালে হয় নাই? সরকার আজকে দায়িত্ব সেটি। হ্যাঁ, ইউনূস সরকার একটা কথা বলেছেন যে আগামী নির্বাচন হবে সবচেয়ে স্মরণকালে সুষ্ঠু অবাধ নির্বাচন। আমরা কিন্তু সেটাই চাই। জনগণ সেদিকে তাকিয়ে আছে। জনগণ সবচেয়ে বড়, এই সরকারের সবচেয়ে বড় সংস্কার কি হবে জানেন? যথাসময়ে একটা নির্বাচন দেওয়া হচ্ছে এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় সফলতা। ধন্যবাদ। এমএজিজ, আপনার কাছে ছোট্ট পরিসরে জানতে চাই, সেটা হচ্ছে ভারত পাকিস্তান লড়াই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উপমহাদেশে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই মুহূর্তে কোন পথে এগোনো উচিত, কিংবা এই যে একটি সংঘাত তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে কি নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা রয়েছে কিনা? না, দেখেন,
আমরা সরকার অলরেডি বক্তব্য রেখেছে যে তারা সরকার বলেছে সবাইকে অন্তত পক্ষে ধৈর্য ধরার সংযত হওয়ার কথা বলেছে। এটা ঠিক বলেছে। আমি মনে করি পররাষ্ট্র কারো কোনো দেশে তো যুদ্ধ উস্কে দেবে না। আর আমাদের দেশে ওই যুদ্ধে তারা পারমাণবিক শক্তি, ওখানে আমাদের কোনো পক্ষ নেওয়ার দরকার পড়বে। বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে? বাংলাদেশের প্রভাব পড়তে পারবে অর্থনীতিতে প্রভাব। ওই যুদ্ধটা যদি চলতে থাকে, অনেক ধরেন আমরা তো ভারত থেকে কিছু ইম্পোর্ট করি, এক্সপোর্টও করি সামান্য, হ্যাঁ। তো আমাদের তো এখনো ডিপ্লোম্যাটিক সম্পর্ক নষ্ট হয় নাই। আমাদের বিজনেসও কিছু কিছু আছে, তো এখনো বিজনেস নাই তা তো না। এই অর্থনৈতিক কিন্তু যেমন ধরেন বাংলাদেশের কিন্তু ছোট্ট শেয়ার মার্কেট, সেটারও কিন্তু ওই যুদ্ধের সাথে সাথে পতন ঘটছে। এগুলোকে ইকোনমিক ইন্ডিকেটর। তো সুতরাং আমরা তো ক্ষতিগ্রস্ত হবই। শুধু তাই না, আপনার এখানে চীন আছে, আমেরিকা আছে, ইনডাইরেক্টলি ইনভলভ আছে। চীনও মুখে বলছে যে যেন সংঘাত আর না বাড়ে। জাতিসংঘ থেকে বলা হয়েছে, বা ট্রাম্পও বলেছে যে যুদ্ধ আর এগোবে না, এরকম একটা ভাষা ইউজ করছে। তো সুতরাং এই বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধ কিন্তু কেউ চায় না, এখন চায় না। কারণ আমরা জানি যে জাপানের যে সেই হিরোশিমা নাগাসাকিতে যে আমেরিকা বোম মেরেছিল, এখনো কিন্তু তার ক্ষত রয়ে গেছে। তো এটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। সুতরাং আমার যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে হয়তো যুদ্ধে এগোবে কি এগোবে না সেটা হচ্ছে পরবর্তী বিষয়, কিন্তু একটি উত্তেজনা কাজ করছে এবং সেই উত্তেজনা বাংলাদেশের উপর প্রভাব পড়ছে কিছুটা হলো। এই প্রভাবকে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পেছনে কাজ করবে কিনা, হতে পারে কিনা? না, নির্বাচন পিছানোর কারণ ভিন্ন। কারণ এটা গড়িমসি দেখা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে পৃথিবীর পাবলিক রিলেশনে শ্রেষ্ঠ, মানুষকে হিপনোটাইজ করতে পারে। আপনি দেখেন না, মন্ত্রী কয়েকজন যায় পাশে পাশে বলে 5 বছর থাকেন, প্রধান উপদেষ্টা যায় আপনার আজীবন থাকেন। এখন এই সমালোচনাটা শুরু হয়েছে, কিন্তু এটা কিন্তু আর বলে না, খেয়াল করেন, আজ কয়েকদিন বলছে না। সুতরাং এইটা কিন্তু ম্যানেজ করা। তো আমার বক্তব্য ভিন্ন, যে সংস্কারের অজুহাতে দেশটা যে জায়গায় গেছে, ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করছে আমাদের বাংলাদেশের জিডিপি গ্রোথ হবে 3.3%, আমাদের অ্যাভারেজ গ্রোথ হলো 6.5 থেকে 7। 3.3 যদি গ্রোথ হয়, এই দেশে 26 সালে তো দুর্ভিক্ষ হবে। এই দুর্ভিক্ষের ভিতরে যাতে দেশটাকে ঠেলে না দেওয়া হয়। তারপরে ধরেন এই যে করিডোর নিয়ে যা করতেছে, করিডোরে অন্তর্বর্তীকালীন সরকার করিডোর নিয়ে আপনি দুর্ভিক্ষের কথা বলছেন, কিন্তু রেকর্ড অনুযায়ী এই সরকারের আমলে কিন্তু রেমিটেন্স সবচেয়ে বেশি। আমি এটাই বলছি যে একমাত্র রেমিটেন্স বেশি আসছে, এছাড়া ব্যবসা নাই, ইনভেস্টমেন্ট নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, প্রশাসন ঠিক নাই। এই যে এনসিপি বলছে যে প্রশাসন সব নাকি বিএনপির। আরে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে ছাত্র বসায় দিছে। ছাত্ররা আপনার ডিসি পদায়ন করে, টাকা পয়সা নেওয়ার অভিযোগ আসে। এই যে আবার সালমান রহমানের মতো একটা নুরানি চেহারার দরবেশ বেড়ে গেছে, হয়তো 700 কোটি টাকা মারিয়ে দিচ্ছে। 2টা মন্ত্রীর পিএস এপিএস, তারা তো আপনার টাকা মারছে শত কোটি টাকা, একটু হরিলুট চলতেছে। সুতরাং এই সরকার তো দেশটাকে ঠিক মতো তো নূতন বন্দোবস্ত বলছে না, ছাত্ররা নূতন বন্দোবস্ত কোথায়, পুরনো বন্দোবস্ত এই চুরির ভিতরে নেমে গেছে তো সব। সুতরাং এখনই উপযুক্ত সময়, দেশটার অর্থনৈতিক অবস্থা ভালো চলছে না। IMF এর লোন, সেটার কিস্তি পর্যন্ত রিলিজ করতে পারতেছে না। IMF কখন কিস্তি আটকায়? যখন মনে করে ওই দেশ পে করতে পারতেছে না। তারপরে আমাদের ধরেন $7.5 বিলিয়ন ইয়েন ভিত্তিক লোন নিয়েছিল, এখন ইয়েনের কারেন্সির ভ্যালু কমে এখন $7.5 বিলিয়ন হয়ে গেছে $12 বিলিয়ন। এটা গাড়ে বোঝা হয়ে গেছে না, এটা তো বাড়তে থাকবে। জাপান থেকে এবং চীন থেকে যে লোনগুলো নিছে, এই লোনগুলো তো ওই কারেন্সিতে, তাদের দেশের কারেন্সিতে নিছে, এগুলোর তো দাম বেড়ে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় সব জায়গায় সমস্যা, বিশেষ করে করিডোর। আপনি বলেন তো, একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা ভূখণ্ড অন্যকে ছাড় দেয় কি করে? আবার মায়ানমারে দেখেন জান্তার সরকার আছে আর আরাকান আর্মি আছে। আরাকান আর্মি তো বৈধ প্রতিষ্ঠান, হ্যাঁ, তাদের দখলে অনেক অংশ আছে। তা আপনারা আরাকানের সাথে কথা বলতেছেন কেন? জাতিসংঘের মহাসচিব তারা তো বলছে চূড়ান্ত চুক্তিতে যায়নি করিডোর নিয়ে। চূড়ান্ত নাই, কার এই সরকারের অধিকারী নাই। আপনি দেখেন শেখ হাসিনা ভারতে গেছে, ভারতে যাওয়ার পরে পার্লামেন্টারি পার্টি বসে তাকে আশ্রয় দিছে। আর আপনি একটা ভূখণ্ড লিখে দিবেন
অন্যের ব্যবহারের জন্য। এদেশের রাজনীতিবিদরা আছে না, সবাই তো তাকে ক্ষমতায় আনছে, সবার সাথে আলোচনা করতে পারতো না, সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে পারতো না। আমরা কেন, আপনি এমনিই দেখেন অনেক সমস্যা আছে ওখানে, এখানে সব অনিয়ারে বলা যাবে না। আমাদের ভারত কিন্তু থ্রেটেন, স্বাধীনতা সার্বভৌমত্ব থ্রেটেন, তার ভিতরে আপনি আরো কান করিডোর দিচ্ছেন, করিডোর দিয়ে তো বাংলাদেশের সার্বভৌমত্ব থ্রেটেন হবে, এখান থেকে তো সরে আসতে পারবেন না। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট রফিক শিকদার আপনাকেও আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের দেশ সন্ধ্যার আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।